পশ্চিম মেদিনীপুর জেলার জেলা আদালত মেদিনীপুরের জজ কোর্টের বিচারকের এজলাসের সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিচারের আশায় বসলেন এক বিচার প্রার্থী। গর্বে তার কেয়া মাইতি, মা দীপালি খামরুই। গত সেপ্টেম্বর মাসে জরায়ুর অপারেশনের জন্য ভর্তি হয়েছিলেন মেদিনীপুর শহরের একটি নার্সিং হোমে, আর তারপর সেখানেই তার মৃত্যু হয়। ভুল চিকিৎসার অভিযোগ উঠেছিল যে চিকিৎসক দীপালি খামরুইয়ের চিকিৎসা করছিলেন সেই ডক্টর কাঞ্চন ধারার বিরুদ্ধে। আর তারপরে একটি লিখিত অভিযোগের মাধ্যমে কেস যায় কোর্টে। গত 3 মাস পর বুধবার মেদিনীপুর জজ কোর্ট থেকে জামিন পেয়েছেন ডক্টর কাঞ্চন ধারা। আর কাঞ্চন ধারার জামিন পাওয়ার পরই সঠিক বিচারের দাবিতে বিচারকের এজলাসের সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থানে বসলেন মৃতার মেয়ে ও স্বামী। কেয়ামাইতির অভিযোগ, ভুল চিকিৎসার কারণে মারা গেছেন তার মা। আর তারপর যে পুলিশ অফিসার এই কেসের আয়ও ছিলেন, সে পুরোটাই ম্যানেজ হয়ে যায় টাকা পয়সার মাধ্যমে। অভিযোগকারিনীকেও টাকার অফার দেওয়া হয়, পাশাপাশি ভয় দেখানো হচ্ছে অভিযোগকারিনীকে। অভিযোগ করেছেন অভিযোগকারিনী কেয়ামাইতি। কোর্টের চত্বরে বসার কারণ একটাই, যে আইনের কাছে সুবিচারের আশায় বসেছি। কারণ এখন টাকা থাকলে প্রশাসনকেও কেনা যায়। আমাদের এই কোতোয়ালি থানা, যেখানে আমাদের কেস চলছিল যার আন্ডারে, এখন তারাই অন্য দোষীদের পক্ষ নিয়ে তাদেরকে বেল করিয়ে দিচ্ছে, একগাদা টাকা নিচ্ছে, আমাদেরকে টাকা দিয়ে হুমকি অবধি দিচ্ছে, খুন করার হুমকি দিচ্ছে। কোর্ট থেকে কেস তুলতে বলছে, যে টাকা নিয়ে যেন কোর্ট থেকে কেস তুলে নি। আবার এটাও বলছে পুলিশ নাকি তাদের কেনা, পুলিশ তাদের হাতে। তাই আমরা কোথাও গেলেও কোনোভাবেই কোনো সাহায্য সুবিচার পাবো না। এই কারণেই বসেছি, যে সুবিচার পাবার আশায়, যে বিচার চাই। আমার মায়ের অপারেশন করতে এনেছিলাম সেপ্টেম্বর মাসে রায় নার্সিং হোমে। উনি ভুল অপারেশন করে আমার মাকে মেরে দিয়েছেন। তারপর অপারেশন করার পর দিনই উনি আউট অফ স্টেশন হয়ে যান। তারপর 3 দিনের মধ্যে আমার মা মারা যান। সেকেন্ড সার্জারি করেছিলেন ওনারা, ওনাদের প্রমাণ লোপাট করার জন্য। আমার মা সেই মুহূর্তে মারা যান। তারপর ডাক্তার ওই কাঞ্চন ধারা আর সেকেন্ড সার্জারি করেছিলেন এসএন ত্রিপাঠী। রায় নার্সিং হোমে ভর্তি করেছিলাম। তারপর সমস্ত কিছু এখানে এসেছিলাম। এখানে জজ রায় দিয়েছিলেন যে ভিডিওগ্রাফি করে যেন পোস্টমর্টম হয়, তাই হয়েছিল এবং পোস্টমর্টম রিপোর্টও এসেছে। কিন্তু কোনোভাবেই কেসের কোনো রকমই কোনো কথাই আমরা জানতে পারিনি। আজও পর্যন্ত আইও আমাদের সঙ্গে কোনো যোগাযোগই করেনি। অথচ সে কালকে বেল পেয়ে আমার শ্বশুর বাড়ির ঠিকানা জেনে সেখানে লোক পাঠিয়ে 25 লক্ষ টাকা দিয়ে কেস তুলে নিতে বলেছে। যদি কেস না তুলি তাহলে নাকি প্রাণেও মারতে পারে, আমার মায়ের থেকেও নাকি ভয়ঙ্কর পরিণতি আমাদের হতে পারে, এরকম হুমকিও দিয়েছেন। পুলিশ নাকি তেনাদের কেনা। হ্যাঁ, ডাক্তারবাবুর কেনা, ডাক্তারবাবু কেনা। আমরা কিছু করতে পারবো না। ডাক্তারবাবু লোক পাঠিয়ে দিচ্ছেন বারবার, আগেও দিয়েছেন, আবার কালো বেল পাওয়ার পরে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে গেছিল 3 জন। এইভাবে হুমকি দিয়ে আসছে, টাকা নিয়ে ফলে ফাইসালা করে দিই, কোর্ট থেকে কেস তুলে নিই, নতুবা কিন্তু আমাদের ভয়ঙ্কর পরিণতি হতে পারে। সেপ্টেম্বর থেকে ধরুন, সেপ্টেম্বর, আর এখন তো ডিসেম্বরের 28 তারিখ। তো আজকে বেল যাতে তার না হয় সেই জন্য আমরা এখানে এসে বসেছি। হ্যাঁ, আজ কেন, এমনকি আরো যদি বিগত দিনে আরো বসতে হয়, আমি বসে থাকবো যতদিন না সুবিচার পাচ্ছি। জানি না কি করে বলবো, বলুন তো। যদি সুবিচার হতো তাহলে কি আজকে এভাবে আমাকে বসতে হতো, আমাদের বসতে হতো? এদেশের আইন শৃঙ্খলা কি শুধুমাত্র টাকা আছে যাদের, তাদের, আর কারণ না? এটাই তো জানার জন্য বসে আছি। আমার নাম কেয়া মাইতি, আমার মার নাম দীপালি খামরুই। আমার বাড়ি গড়বেতা থানাতে, আর আমার মায়ের বাড়ি আমার বাপের বাড়ি হচ্ছে কেশপুর থানাতে। আমি সুবিচার চাই দাদা, এই তো এখানে লেখাই আছে সুবিচার চাই। যেটা সুবিচার হয় সেটাই চাই। আর ওই প্রশাসন, যে প্রশাসন টাকার বিনিময়ে বিক্রি হয়, সেই প্রশাসনের কিছু ব্যবস্থা নিক। আমি এখানে বসে থাকবো, আমি এভাবে বসে থাকবো। আরো উপরে যেতে চাই। মুখ্যমন্ত্রীকে তো অবশ্যই জানাতে চাই। আজকে মায়েদের যদি এই অবস্থা হয়, একজন মেয়ে আমাদের মুখ্যমন্ত্রী, তাহলে তিনি কি করছেন, কি দেখছেন? আমাদেরকে তো যেতেই হবে ডাক্তারের কাছে, আমাদেরকে তো প্রত্যেকের চিকিৎসাধীন হতেই হবে, কখনো তো রোগ জ্বালা হবেই প্রত্যেকের। তাহলে উনি কি করছেন? এত কিছু, এত ব্যবস্থা করছেন উনি মেয়েদের জন্য, এগুলো দেখতে পাচ্ছেন না? মা বোনেরা কি কষ্টে আছে। ওনার দেশেই কি করে প্রশাসন বিক্রি হয় এইভাবে টাকাতে? আমি ওনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এর জন্য, যে মেয়েদের জন্য কিছু ভাবুক, মায়েদের জন্য কিছু ভাবুক। উনিও কোনো মায়ের সন্তান। হ্যাঁ, উনিও মেয়ে, আমিও মেয়ে, আমিও মা। এতক্ষণ অবধি হয়তো আমার মনে সেরকম ছিল না, কিন্তু যেহেতু নিউজ চ্যানেল আপনারা এসেছেন, আমি প্রায় নিউজ চ্যানেলই দেখি। আপনাদের চ্যানেলে দেখছি যেগুলো তুলে ধরছে সেগুলো কিছু কিছু কাজ হচ্ছে। আমিও আশা রাখবো যে আমার এই
দাবিটাও কাজে লাগবে, আপনারা তুলে ধরবেন বারবার। হ্যাঁ, তার কারণ আজ 3 বছর 20 সালে আমার ছেলে বজ্রপাতে মারা গেছে। আমার যোগ্য ছেলে 24 বছরের ছেলে। আমার স্ত্রী, আমি ছাড়া আর আমার সংসারে কেউ থাকেনি। আমার স্ত্রী চলে গেছে, আমি কি পরিস্থিতির মধ্যে বেঁচে আছি, কিভাবে বেঁচে আছি আপনারা একবার বোঝার চেষ্টা করুন, আপনারা একবার বুঝুন। আমার মৃত্যু ছাড়া ওই ডাক্তারবাবু আমার স্ত্রীকে মারেননি, তার সাথে সাথে আমারও মৃত্যু ঘটিয়েছে। কিভাবে আমি থাকবো বলুন তো একা? কিভাবে সম্ভব? একটা মানুষ সারাদিন জঙ্গলের জন্তু জানোয়াররা তারা কিছু কিছু পশু পাখিদের সাথে মিশে কাটে। আপনারা যদি আমার বাড়ি যেতে চান দেখবেন আমি সারা দিন রাত্রি একা, আমার সাথে কেউ কথা শুদ্ধ বলে না। আজকে 4 মাস একা একই জায়গাতে বসে আছি। এভাবে কি মানুষের বেঁচে থাকা সম্ভব? আমি চাইছি আমার যে ক্ষতি উনি করেছেন সে ক্ষতিপূরণ দিক, এবং তিনি যে কাজটা করেছেন তার সুবিচার হোক। আমরা যোগ্য শাস্তি চাইছি, আমরা যোগ্য শাস্তি চাইছি। যেদিন অপারেশন করেন উনি, তারপর দিন আমার স্ত্রী যখন আমার হাতে ধরে কাঁদছে আর পেটটা পুরো ফুলে গেছে একদম ঢাকের মতো, আমি ডাক্তারবাবুকে চার্জ করেছিলাম যে আপনি এটা রং অপারেশন করেছেন। আমাকে তিনি ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছেন, বলছে আপনি কি বেশি জানেন, তাহলে আপনি তো করতে পারতেন। আমি তখনই বলেছিলাম অপারেশনটা রং হয়ে গেছে। ওনার পেচ্ছাপ নালী পায়খানা নালী দুটোই নষ্ট করে দিয়েছে। পুলিশ কেন কাজ করে না সেটা আপনারা বলতে পারবেন। আমরা গরিব মানুষ, আমাদের টাকা নেই, পয়সা নেই, আমাদের লড়ার মতো সেরকম লোক নেই, আমরা কি করে বলি বলুন? আতঙ্কে রয়েছে? হ্যাঁ, প্রচুর আতঙ্কের মধ্যে আছে, দিন রাত্রি আতঙ্ক। পাওয়ার পর বেশি আতঙ্ক। হ্যাঁ, বেশি। ওই যে বলেছে হুমকি দিয়েছে, দেখে নেবো। কি নাম আপনার? আমার নাম স্বপন খামরুই। বাড়ি? কেয়ামাইতি আইনজীবী অপূর্ব চক্রবর্তী জানালেন, তো এই কাঞ্চন ধারা কি যে জরায়ের অপারেশন করলেন কি আদৌ করলেন না, 2 ঘন্টা পরে তাকে বেডে দিয়ে দেওয়া হলো। বেডে দেওয়ার পরে তার যে অবস্থা ক্রমাবনতি হচ্ছে, বারবার জানানো সত্ত্বেও একটি বারের জন্য উনি আসেননি এবং কোনো ডাক্তারকেও পাঠাননি। সেখানে বেসিক্যালি ইল ট্রিটমেন্টে না থেকে 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 উনি 7 দিন পরে ওখানে মারা যান। সেই মারা যাওয়ার পরে এবারে উনি উঠে পড়ে লাগেন যে যাতে এই ব্যাপারটা ধামাচাপা দিয়ে দেওয়া হয়। আমরা জানতে পেরে আমরা ম্যাজিস্ট্রেটের কাছে দরখাস্ত করি, সিজিএমের কাছে। সিজিএমের অর্ডারে ভিডিওগ্রাফির মাধ্যমে পোস্টমর্টেম হয় এবং অন্যান্য এনকোয়ারি ওর বিরুদ্ধে শুরু হয়। এনকোয়ারি করে প্রাথমিকভাবে ওনার দোষ প্রমাণিত হয়। সেই দোষ প্রমাণিত হওয়ার পরে আমরা এফআইআর করি। সেই এফআইআরে যিনি আইও এবং পুলিশ প্রশাসন সম্পূর্ণ টাকা পয়সার লেনদেনের মাধ্যমে পুরো বিষয়টাকে ধামাচাপা দিয়ে দেয়। কোনো তদন্ত একটুও এগোয়নি, কোর্টে সিডি পর্যন্ত আসেননি। তার ফলে উনি কালকে যথারীতি এই কেসেও বের পেয়ে যান। ইনি যে ডাক্তার নন, ডাকাত, তার ভুরি ভুরি উদাহরণ আছে। আমার কাছে ব্যক্তিগতভাবে 7খানা অলরেডি আরও কেস পেন্ডিং আছে, যার মধ্যে স্পেশাল ট্রায়াল আছে, যাতে 7 বছরের উপরে শাস্তিযোগ্য অপরাধ সরকারি পয়সা টিডিএস অন্যান্য ডাক্তারদের কেটে 90 লক্ষ টাকা উনি জমা দেন। অন্যান্য ডাক্তারদের সইজাল করে উনি সমস্ত কিছু তাদের সম্পত্তি হড়পে নিয়েছেন। এইখানকারই ডাক্তার। বিভিন্ন কেস আছে। আরও একটা ক্লায়েন্ট আছেন আমাদের বাবলু কুমার দে, ওনার ওয়াইফ ভর্তি হয়েছিলেন ওনার নার্সিংহোমে বাচ্চা হওয়ার জন্য। বাচ্চা সুস্থ হলেও মাকে ইল ট্রিটমেন্টে মেরে দিল এবং মারার পরে উনি আবার কিন্তু ওনার বাচ্চা দুটোর অ্যাকাউন্টে ভুল স্বীকার করে অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন। উনি যে বেসিক্যালি ওনার ভুলেই যে মারা গেছে, নাহলে টাকা দেবেন কেন, লাখ লাখ টাকা। তো এই ডাক্তার কম, ডাকাত বেশি। এনার বিরুদ্ধে আমরা এফআইআর করা সত্ত্বেও যেহেতু বিচার পাচ্ছি না, ন্যায্য বিচার এবং সঠিক বিচার পাওয়ার উদ্দেশ্যেই আমার আজকে ক্লায়েন্ট এখানে ধর্নায় বসেছে। জানি এখানে কতদূর সুদূর প্রসারী হবে বা ফল পাবো কি পাবো না জানি না, তবে আমাদের জুডিশিয়ারির উপরে পূর্ণ আস্থা আছে। আমরা দরকার হলে আরও উচ্চ ন্যায়ালয়ে যাব। আর পুলিশ প্রশাসনে অলরেডি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, দরকার হলে আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাব, যতদূর যেতে হয় যাব এবং এর শেষ দেখে ছাড়ব। অন্যদিকে সরকারি আইনজীবী সৈয়দ নাজিম হাবিব বললেন, ধর্না সম্বন্ধে আগেও বলেছি, ধর্না সম্বন্ধে আমার কোনো নির্দিষ্ট নলেজ নেই, শোনা কথা আপনাদের মাধ্যমে শুনলাম। আর আগেও যেটা বলেছি যে তদন্ত হচ্ছে না, এটা বাদী সবসময় বলে ম্যাক্সিমাম কেসে, আর আসামিরা বলে যে তদন্ত হচ্ছে না। মাঝখানে কি হচ্ছে সেটা বলা খুব মুশকিল, যতক্ষণ না সিটি দেখা যাচ্ছে। তবে যেটা ইস্যু হচ্ছে, গতকাল এই ডাক্তারবাবু সারেন্ডার করেছিল, স্টেটের তরফ থেকে আমরা পাবলিক প্রসিকিউটর হিসেবে আমাদেরও অবজেকশন ছিল, ডিফেক্টর অ্যাডভোকেটের অনেক অ্যাডভোকেট দাঁড়িয়েছিল। অর্ডার শিটে যেটা মেনশনে দেখলাম যে যেহেতু রেপুটেড পার্সন ডাক্তারবাবু এবং 41 কমপ্লাই করে এসেছেন, একদিনের অন্তর্মধ্যকালীন জামিন দিয়ে আজকে সিটি কল করা আছে।
এবং অর্ডার শিটে যেটা মেনশন আছে স্পেসিফিক্যালি, যদি অ্যাগ্রাভেটেড কিছু বা অ্যাডভার্স কিছু রিপোর্ট থাকে তাহলে বেল ক্যান্সেল হবে। এর বেশি কিছু লিগ্যাল ওপিনিয়ন এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়, কেননা মামলাটা এখনো তো বিচারাধীন ইনভেস্টিগেশন চলছে। বলছি পুলিশের বিরুদ্ধে একটা অসুবিধা অভিযোগ এবং গতকাল বেল পাওয়ার পরেই ওই বাদী পক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ। মানে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার পার্টিকুলার কি অভিযোগ তো আমি জানি না, আপনারা বলছেন পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার ঠিক পার্টিকুলার জায়গাটা বললে আমার পক্ষে বলতে সুবিধা হবে। বলছি এর আগে তো ডাক্তারের নামে একাধিক অভিযোগ আছে মেরে দেওয়া পেশেন্ট। এই ক্ষেত্রে কোনো নিয়ম দেখুন, এখানে দুটো বিষয়। একটা হচ্ছে ওনাকে বেল দিয়েছে যেহেতু উনি অ্যাবসকন্ড করছেন না, 41 ইস্যু হয়েছে, 41 কমপ্লাই করে এসেছেন, এক। আর দুই হচ্ছে উনি যেহেতু ডাক্তারবাবু পালিয়ে যাবে কোনো চান্স, অ্যাবসকন্ডের চান্স নেই, রেপুটেড পার্সন। কিন্তু 41 কমপ্লাই করে এসেছে মানেই আয়ও 41 কমপ্লাই করতে পারে না এইসব মামলায়। আর আয়ও 302ও 41 নোটিশ দিতে পারে। এবং 41 কমপ্লাই মানে কিন্তু বেল পেতে সে হকদার নয়। ইনভেস্টিগেশনের একটা পার্ট আর জুডিশিয়ারি সিস্টেমে জাজের বিচারের একটা পার্ট, যে বেল পাবে কি না পাবে। 41 ইস্যু হলে বা কমপ্লাই হয়ে গেলেই তাকে ইনভেস্টিগেটিং অফিসার আজ ফার্দার ডাকবে না, এটা কিন্তু নয়। অ্যাকনলেজমেন্টে সই করে আসতে হয় যে টিল কমপ্লিশন অফ দ্য ইনভেস্টিগেশন আমি ডাকলে আমি যাব। সেই জায়গাটা গতকাল আর ডাকা হয়েছিল কিনা বা ডাকবে বলে আয়ো বলেছিল কিনা। আয়ো তো আর 41 নোটিশে লিখে দেন না যে আপনি বেবার কোর্টে চলে যান গিয়ে বেল নেন, এটা রুল না, এটা ল না। 41 কমপ্লেন্স বিষয় হচ্ছে তাকে কিছু পার্টিকুলার প্রশ্ন করা হয়, যে প্রশ্নের উত্তর দিতে থানায় হাজির হয় আয়োর কাছে। আয়ো ফর দ্য টাইম বিং মনে করেছে এই মুহূর্তে অ্যারেস্ট রিকোয়ার্ড নয়, ফার্দার ইনভেস্টিগেশন ওপেন আছে, কারণ এতে পিএম হয়েছে ভিডিওগ্রাফি করে সিজিএম এর অর্ডারে। এবং এখানে যেহেতু একটা ডাক্তারের নেগলিজেন্সির উপরে মামলা হয়েছে, একটা নন বেলেবল পার্ট আছে, সেহেতু ইতিমধ্যে অ্যারেস্ট এই মুহূর্তে করা হয়তো প্রয়োজন মনে করেন, কিন্তু পরবর্তীকালে তিনি করবেন না কিন্তু বলেননি। এই ধরনের কি আদালত চত্বরে বসে বিচার পেতে পারে, মানে মালিপক্ষ বসতে পারে? সেটা নৈতিক নয়, কেননা তার অভিযোগ থাকলে সে যে কোনো জায়গাতে গণতান্ত্রিক অধিকার আছে, যেতেই পারে। কিন্তু এই ধরনের কোর্ট কম্পাউন্ডের মধ্যে যদি ধর্নায় বসে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, পারে কি না পারে তো সেটা তার বলা খুব মুশকিল। এছাড়াও অভিযুক্ত চিকিৎসক ডক্টর কাঞ্চন ধারাকে ফোন করা হলে তিনি জানিয়েছেন, ব্যাপারটা হচ্ছে কি, বিচার প্রসেসটা শুরু হয়েছে, শুরু হওয়ার আগে কি করে শেষ হবে? এখন ওনার মা ইউটাসে টিউমার ছিল, নানা রকম মেডিকেল প্রবলেম সমস্যা নিয়ে আমার আন্ডারে রায়নাথ সিংহে ভর্তি হয়। অপারেশনের পরে 2 দিন ঠিক থাকে, 2 দিনের পর থেকে ওনার কন্ডিশন একটু খারাপ হয়। তখন ফিজিশিয়ান, ক্রিটিক্যাল কেয়ার, সার্জেন, অন্য সেকেন্ড ওপিনিয়ন গাইনোকোলজিস্ট সবাইকে ডেকে দেখানো হয়। দেখানোর পরে ওনার ইনফেকশনের মাত্রা বাড়তে থাকে, যখন সেটাকে সেপ্টিসিমিয়া বলে, তো তখন ক্রিটিক্যাল কেয়ারে মানে আইসিইউতে রেখে চিকিৎসা করায়। মানে 6 দিন পরে উনি মারা যান। এবার যেদিন মারা যাওয়ার পরে উনি অভিযোগ করেন যে ফুল চিকিৎসার জন্য মারা গেছেন, যেটা হামেশাই পেশেন্টরা করে থাকে। এবার এই নিয়ে উনি এফআইআর একটা করেন। এফআইআর মোতাবেক পুলিশ আমাদের কাছে আসে, টিকিট পত্র, চিকিৎসা পদ্ধতি সমস্ত কিছু কপি টপি দেখে সেগুলোর কপি নিয়ে যান, পোস্টমর্টম হয়, সমস্ত কিছুই হয়। এখন 41 এতে নোটিশ করেছিল পুলিশ, তাতেও আমি কমপ্লাই করেছি, যতবার ডেকেছে গেছি, যা যা চিকিৎসার ডকুমেন্ট চেয়েছে দেওয়া হয়েছে। সমস্ত কিছু হওয়ার পরে কালকে একটা বেল অ্যাপ্লিকেশনে বেল নিতে গেছিল। এবার উনি নানাভাবে প্রেসারাইজ করছে যাতে আমাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না, কিন্তু বিচারটা তো শুরুই হয়নি। আর এমনি আমি আপনাকে বলে রাখি, সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট আছে, বা রিসেন্টলি একটা লোকসভাতে আইনও পাস হয়েছে, চিকিৎসাজনিত কারণে কোনো রোগীর মৃত্যু হলে ডাক্তারকে অ্যারেস্ট করা যায় না। আচ্ছা, উনি বারবার প্রেসার দিচ্ছে অ্যারেস্ট করার জন্য। আচ্ছা স্যার, বলছি স্যার এটা একটা পার্ট গেল, আর একটা পার্ট স্যার আর একটা অভিযোগ করছে মানে কেএমআইটি যে আপনি পুরো বিষয়টা টাকা দিয়ে ম্যানেজ করছেন এবং ওর বাড়িতেও টাকা পাঠানোর একটা ইয়ে করেছিলেন। ম্যানেজ কি করবে? এটা তো বাজে কথা বলছে। উনি প্রেসার, আইনের প্রসেসে মানে বিচার শুরু হয়েছে, তার আগে আমি কোথায় করব? এখন তো বিচারকের অধীনে আছে। একদমই না, একটা অভিযোগ হচ্ছে, তো ওই জন্য আমাদের কর্তব্য আপনার সাথে একবার কথা বলা। এবং আমার উপরে নানাভাবে সোশ্যাল প্রেসার তৈরি করছেন উনি, বিভিন্ন ভাবে, বিভিন্ন দিক থেকে।